আমাদের একজন দর্শক পাবেল সরকার উনি প্রশ্ন করেছেন যে খালেদ ভাই এনসিপির নেতারা যে ভাষায় সরকারের সমালোচনা করছে এটা কি রাজনীতির ভাষা? আশা করি উত্তরটা দিবেন। রাজনীতির ভাষা বলে আলাদা কোনো ভাষা আছে কিনা আমি জানি না। আমি ভাই গালাগালি, আরেকটা মানুষ উপস্থিত না থাকলে শুধু শুধু বাড়িয়ে কথা বলা এবং বিভিন্নভাবে তাকে আক্রমণ করা, অশালীন আক্রমণ করা, সেইটার আমি বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপক্ষে। এছাড়া যে যাকে যত বেশি মানে তার তার রুচি অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী সে এটা করতেই পারে। আমি এটা নিয়ে আমি বলার কেউ না। আমি রতন ভাই মাঝখানে একজন বলছিল যে বামরা শুধু মাস্টারি করে, ওইটাও আপনি একটু মনে রাখেন। এটা নিয়ে আমি একটু কথা বলবো যে আপনারা মাস্টারি করে কোন কি অর্জন করলেন। আমি জনাব রাশেদ খানের কাছে আসি। জনাব রাশেদ খান, আমাদের কিছু আসলে দেশ জাতি নিয়েও প্রশ্ন আছে, আপনাকে নিয়ে প্রশ্ন একটু বেশি হয়ে যেতেছে, তবুও দর্শকদের একটা প্রশ্নের একটা যদি ছোট্ট করে আপনি একটু জবাব দেন। আপনার গাড়ি, আপনি কেন গাড়ি আপনি কোথায় গাড়ি পাইলেন, কোথায় গাড়ি কিনলেন? গাড়ি আমার একটা খুব মানে আমার কপালের সাথে একটা গাড়ি লেগেছে। সাদ্দামের গাড়ি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে যে এই গাড়ি নিয়ে প্রশ্ন চলতেইছে। সাদ্দাম মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। যাই হোক, আপনি গাড়ি কোথায় পাইলেন? হাসনাতের গাড়ি নিয়েও প্রশ্ন ছিল। হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি চালাতেন, হাসনাত আব্দুল্লাহ আমার জবাব দিছিলেন যে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আমাকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। সত্যি 1000 খানেক না 1000 এরকম কিছু একটা বলছিল। তো আপনার জবাবটা একটু শুনতে চাই যে জনাব রাশেদ খান, গাড়ি কই পাইলেন? আচ্ছা আচ্ছা, এখন তো আমাকে সরকার থেকে গাড়ি দিচ্ছে। সরকারের গাড়ির আগে আচ্ছা, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় নুরুল হক নূরের উপর, আমাদের উপরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছিল এবং সেই হামলা প্রশাসনের একটি অংশ জড়িত ছিল এবং জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ সেটিকে কেন্দ্র করে নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। এরপরে গণ অধিকার পরিষদের একজন নেতা, তিনি ব্যবসা করেন, কেন্দ্রীয় সহসভাপতি, তার নাম জাহিদুর রহমান, তিনি আমাকে, তার 2টা গাড়ি ছিল। তো এই ঘটনার পরে তিনি আমাকে বললেন যে ভাই আমার গাড়ি আপনি ব্যবহার করেন। এর কারণটা ছিল যে আমি আসলে আগে বাইকে চলাচল করতাম, আমি নিজে বাইক ড্রাইভ করতাম না, আমার ছোট ভাই সে আমাকে নিয়ে আসা করত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব মিলিয়ে আসলে এটা তো আসলে আমার যে সময় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তখন তো আমি যে দলের সাধারণ সম্পাদক ছিলাম সেই দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি, তার গাড়ি আমি ব্যবহার করেছি, নির্বাচনের সময়ও আমি সেটাই ব্যবহার করেছি। তো এখন এটি নিয়ে তো আসলে নানানজন নানান কথাবার্তা ফেসবুকে লেখে বলে, এখন এটি নিয়ে আসলে আমার বলার কি আছে? আমি কতজনের উত্তর দিব? এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ওকে, আপনি বলেছেন, নামও বলেছেন যে কে আপনি গাড়ি দিয়েছেন, নিশ্চয়ই এইটা জবাব। এটা সবাই, এটা যারা প্রস্তুত তোলে তারাও জানে, কিন্তু তারা তো স্বাভাবিকভাবে তারা জানে কিনা জানি না, কিন্তু আপনি আজকে জানলো, আপনার বক্তব্যের মধ্যে এটা প্রশ্ন করলো। আমি একটু দল নিয়ে প্রশ্ন করি, সরকার নিয়ে প্রশ্ন করি। 31 দফার 20 নম্বর দফা, বিএনপির যে 31 দফা, সেটার কথা বলতেছি যে এক রকম লঙ্ঘন করে বিএনপি সরকার প্রথমে সিটি কর্পোরেশন, জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগ দেয়। এরপরে একজন ইতিহাস সৃষ্টি করে কিছুদিন পরে দেখা গেল যে আপনারা সরকারি 11টা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপির যেসব নেতারা এমপি হইতে পারেন নাই, যাদেরকে মন্ত্রী বানানো যায় নাই, এমনকি যারা মন্ত্রী হয়েছেন তাদের ফ্যামিলির অন্যান্য যারা লোক আছেন তাদেরকে পদায়ন, মানে মানে কি বলবো, যেগুলি নিয়ে আমরা আওয়ামী লীগ নিয়ে আমরা হাসাহাসি করতাম যে আর কত। এটা কি শুরু হয়েছে আসলে বিএনপিতে? মানে অনির্বাচিত প্রশাসক, এই তারপরে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া, এগুলি কি? আচ্ছা দেখেন, বিগত 16 বছরে মানে আওয়ামী লীগের সময়ে যেটি হয়েছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, বিশেষ করে আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম, সেই সময় দেখেছি যারা আসলে ছাত্রলীগের রাজনীতি করতো তাদেরকে এনএসআইতে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন বা বিভিন্ন বিশেষ করে পুলিশের এসআই, এছাড়া যারা আসলে আওয়ামী পরিবারের ছিল বা ছাত্রলীগ করতো, তারা আসলে পুলিশ ভেরিফিকেশন, সেটা বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার বিভিন্ন চাকরিতে তাদেরকে আসলে এক ধরনের সুযোগ দেওয়া হতো। অর্থাৎ 16 বছরে, শেখ হাসিনার 16 বছরে প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে যেটি হলো, যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা, তাদের সাথে তো আমাদের সম্পর্ক যোগাযোগ ছিল এবং আমাদের নিজেদেরও কিছু লোকজন, মানে পরিচিত লোকজন সরকারের আশপাশে তো ছিল। তো নানানভাবে যতটুকু আসলে জানতে পেরেছিলাম, এছাড়া আসলে যারা সমন্বয়ক ছিল, ছাত্র উপদেষ্টা ছিল, তাদের সাথে তো সম্পর্ক ছিল।
তো সব মিলিয়ে যতটুকু তথ্য আমার কাছে ছিল সেটি হলো, তারা মনে করছিল যদি আসলে বিভিন্ন জায়গায় রদবদল বা প্রমোশন, যারা আসলে অতীতে ছাত্রদল করেছে বা বিএনপি পরিবারের, এমনকি জামাতের বা আপনার শিবিরের রাজনীতি করেছে, শুরুতে তাদের চিন্তা ছিল আসলে নিজেদের মতন প্রশাসনকে গুছানো। তো সেই সময় কয়েকজন উপদেষ্টা তাদেরকে পরামর্শ দেয়, বিশেষ করে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়কদেরকে, যে আমরা যদি আসলে জামাত এবং বিএনপির ঘরানার কোনো আপনার কর্মকর্তাকে প্রমোশন দিই, সেক্ষেত্রে তোমরা নিজেরা যে রাজনীতি করতে চাও সেটা বাস্তবায়িত হবে না, বরং আওয়ামী লীগের যারা আছে এদেরকে যদি ভয় দেখিয়ে কাজ করানো যায় সেটি কিন্তু বেটার। অর্থাৎ শেখ হাসিনার 16 বছর আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাস, এই সময় কিন্তু প্রশাসনের খুব বেশি রদবদল হয়নি। আচ্ছা, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপি আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের কনফিউশনের মধ্যে থাকা খুব স্বাভাবিক, যেহেতু যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের উপরে দায়িত্ব ছিল প্রশাসনকে ঢেলে সাজানো, সেই কাজটি করতে সক্ষম হয়নি। সুতরাং এখন সরকার পরিচালনা করার জন্য এক ধরনের বিশ্বস্ততা সেটির অত্যন্ত প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া না, বলেন বা আমি বিভিন্ন দুইটা কর্পোরেশনে, জিনিস, জনাব রাশেদ এই খান, লাইনটা শেষ জনাব করি, জি, শেষ করেন, শেষ করেন। এই লাইনটা শেষ করি। তো সেই জায়গায় বিভিন্ন কর্পোরেশন বা প্রতিষ্ঠানে সেখানে আসলে যারা বা অভিজ্ঞ বলা যায় বা রাজনীতি করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা মূলত আসলে আপনার সরকারকে গতিশীল করা বা প্রশাসনকে পরিবর্তন করা, এর বাইরে আমার কাছে মনে হয় না যে আসলে অবিশ্বাস রেখে, সন্দেহ রেখে আসলে সরকার কন্টিনিউ করতে পারে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব তারা পালন করেনি। যদি তারা প্রশাসনকে সঠিকভাবে সাজাতো বা ওই আওয়ামী ফ্যাসিবাদকে দূর করতে পারতো, আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার তাদের জন্য দেশ চালানো, সিদ্ধান্ত নেওয়া জনাব রাশেদ আসলে খান, আমি খুবই এখানে দুইটা, সহজ হতো। জনাব রাশেদ খান, এখানে আমি দুইটা কথা বলতে চাই যে সরকারের প্রতি যে আপনারা বিশ্বস্ততা দেখতে চাইতেছেন, এই বিশ্বস্ততা থেকেই আসলে এক ধরনের ফেসিবাদের উৎপত্তি হয়, এবং এই রকম বিশ্বস্ততার কথা বলেই আওয়ামী পরিবার ডিএনএ পরীক্ষা করা, এগুলি বলেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল।